বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়োগে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা। কালো টাকা সাদা করতেই প্রতি গ্রুপ চেয়ারম্যানের রেমিটেন্স নাটক, খতিয়ে দেখার তাগিদ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস, বিয়ের প্রলোভনে ধর্ষণে সর্বোচ্চ সাজা 7 বছর। গণপরিষদ নির্বাচন চায় না জামাত, ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের সংলাপ শুরু। সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র, প্রচেষ্টা অব্যাহত থাকার আশা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: রূপগঞ্জে একের পর এক ফসলি জমি গিলে খাচ্ছে হাউজিং কোম্পানিগুলো, প্রতিবাদ করতে গেলেই হামলা মামলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার সূচনা ফাউন্ডেশনের নামে টাকা প্রদানে বিভিন্ন ব্যাংকে বাধ্য করার অভিযোগে পুতুল ও নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। এছাড়া সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা করেছে সংস্থাটি। দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। আবারও দুদকের করা নতুন মামলায় যুক্ত হলো সাইমা ওয়াজেদ পুতুল ও তার সূচনা ফাউন্ডেশনের নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও সূচনা ফাউন্ডেশনের নামে 20টি ব্যাংকের সিআর ফান্ড থেকে 33 কোটি টাকা প্রদানে বাধ্য করার অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। 14 দলের সমন্বয়ক আওয়ামী লীগের মন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে 26 কোটি 27 লাখ টাকার সম্পদ অর্জন ও 14টি ব্যাংক হিসেবে 31 কোটি 47 লাখ টাকা লেনদেনের প্রমাণ পাওয়ায় মানি লন্ডারিংয়ের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আমর পালিত মেয়ে সুমাইয়া হোসেনের 4 কোটি 43 লাখ টাকার সম্পদ অর্জন ও 18টি ব্যাংক হিসেবে 48 কোটি 49 লাখ টাকার অস্বাভাবিক লেনদেন ছাড়াও শালিকা সৈয়দা হক মেরির 7 কোটি 66 লাখ টাকার সম্পদ অর্জন সহ 13টি ব্যাংক হিসেবে 62 কোটি 68 লাখ টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। সৈয়দা হক মেরি, সুমাইয়া হোসেন এবং তার পিতা জনাব আমির হোসেন আমুর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য, দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য এবং অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। রেমিটেন্সের নামে করমুক্ত ও নগদ প্রণোদনার সুযোগ নিয়ে বিপুল রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকি হাসানের বিরুদ্ধে। কালো টাকা সাদা করতেই বিদেশ থেকে 721 কোটি টাকার রেমিটেন্স ফর্মে দেশে এনেছেন এ ব্যবসায়ী। সম্প্রতি এনবিআর চেয়ারম্যান বিষয়টির অবতারণা করেন, জানিয়ে চাঞ্চল্য তৈরি হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা জরুরি বলছেন অর্থনীতিবিদরা। সঞ্জয় অধিকারের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, দেশের এক ব্যবসায়ী 730 কোটি টাকা রেমিট্যান্স হিসেবে দেশে এনে প্রণোদনা ও কর সুবিধা নিয়েছেন। এনবিআরের এমন চমকপ্রদ তথ্য দেওয়ার পর বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। তারই বক্তব্যের পর জানা যায়, ওই ব্যবসায়ী হলেন প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকি হাসান।
4 বছর আগে তিনি চীন থেকে প্রবাসী আয় হিসেবে 721 কোটি টাকা দেশে আনেন। এই বিপুল অর্থ ওয়েজ আর্নার্স হিসেবে তার করনথিতে দেখিয়েছেন। তবে এনবিআর মনে করছে মূলত কালো টাকা সাদা করতেই ওই ব্যবসায়ী প্রবাসী আয়ের নাটক সাজিয়েছেন। দেশ থেকে পাচার করা অর্থ এভাবে আনা হতে পারে বলে সন্দেহ তাদের। এ অবস্থায় বিষয়টি খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। দেখতে হবে যে বৈধ উপায়ে তিনি বিভিন্ন ধরনের যে পেশা যেগুলো তিনি দাবি করছেন, তো সেটার মধ্যে নিয়োজিত রয়েছেন কিনা বা ছিলেন কিনা, তো সেটার জন্য তার বৈধ কাগজপত্র আছে কিনা, নিয়োগকারী আছে কিনা। এনবিআর এর যেহেতু সন্দেহ হয়েছে যে এটা হয়তো অবৈধভাবে এই অর্থটা আনা হয়েছে বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনা হয়নি, তো সুতরাং এই জায়গাতে আসলে এনবিআর এর দ্বিতীয়বার তৃতীয়বার এটাকে আবার যাচাই বাছাই করা, তো সেটা সম্পূর্ণ অধিকার আছে। নরিনকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন, চায়না শিপবিল্ডিং ও অফশোর ইন্টারন্যাশনাল কোম্পানি, এই 3 চীনা প্রতিষ্ঠান থেকে অর্থ আনা হয়েছে। কর অঞ্চল 5 এর তথ্য অনুসারে 2021-22 অর্থ বছরেই 269 কোটি টাকা দেশে আসে। তার আগের 2 বছরে যথাক্রমে 77 কোটি ও 81 কোটি টাকা এসেছে। এছাড়া অতীতের আরও 4 বছরে প্রায় 300 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। বিশ্লেষকদের মতে গোটা প্রক্রিয়ার সাথে কোনো অসাধু কর্মকর্তার যোগসাজশ থাকলে সেটিও চিহ্নিত করা জরুরি। যিনি অর্থটা আনলেন তার মতের সঙ্গে এটা যদি সম্পূর্ণ বিপরীত হয় এনবিআর এর বক্তব্য, তাহলে সেক্ষেত্রে আরো বিভিন্ন রকমের সন্দেহ তৈরি হতে পারে। এনবিআর এর মধ্যে হয়তো কিছু কিছু অসাধু কর্মকর্তা রয়েছেন যারা হয়তো এই বিষয়গুলোকে মানে যদি কাগজপত্র নাও থাকে ঠিক মতো, তাহলে সেগুলোর ক্ষেত্রে অনেক সময় তারা কিন্তু ওভারলুক করেন। তো এই বিষয়গুলো একটু দেখতে হবে। ফারুকি হাসান কানাডার অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকেরও উদ্যোক্তা পরিচালক। ইতিমধ্যে ফারুকি হাসান ও তার প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব জব্দ করা হয়েছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে 7 বছর করা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীতে এই বিধান রেখে পাশ হয়েছে খসড়া। ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সাথে বাণিজ্য বেড়েছে বলেও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে এ সংক্রান্ত আইনের সংশোধনী নীতিগত অনুমোদন হয় গত 17 মার্চ। এরপরও নারী অধিকারের সাথে সংশ্লিষ্ট একাধিক সংগঠনের সাথে মতবিনিময় করেছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সেসব আলোচনার পর পাশ হয় নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সংশোধিত আইনে বলাৎকারের সংজ্ঞাসহ বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। প্রায় ঘণ্টাখানেক এই লটা নিয়ে ডিবেট হয়েছিল, হওয়ার পরে এই অ্যামেন্ডমেন্টটা এটা পাস হয়েছে। তো এটার মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণকে সম্মতি ব্যতি রেখে ধর্ষণ থেকে পৃথক করা হয়েছে। এটা নারী ও শিশু নির্যাতনের কেসের মধ্যেই থাকবে, বাট আলাদা একটা সেকশনে হবে। না, এটা আলাদা অপরাধ না, একই অপরাধ, কিন্তু সেই মানে একই আইনের আওতায়। তো এখন আগে যেরকম ABCD এরকম ছিল, সেটাকে এরকমভাবে আলাদাভাবে হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভারতের সঙ্গে সম্পর্ক খুবই ভালো। অন্তর্বর্তী সরকারের এই 7 মাসে দেশটির সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে। তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে পটুয়াখালীতে জুলাই শহীদের মেয়ে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পটুয়াখালীতে ধর্ষণের শিকার মেয়েটির পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। বলেন, সাম্প্রতিক সময় নারী ও শিশুর উপরে সহিংসতার সবগুলো ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে সকল নাগরিকের জন্য, পাশাপাশি পরিবারগুলোকেও এক ধরনের নিশ্চয়তা দিতে হবে, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কিন্তু দ্রুত যদি বিচার এবং গ্রেফতার এবং বিচারের কার্যক্রমগুলো করা যায়, তাহলে এই বিষয়গুলো আসলে কমে আসবে। গণপরিষদ নির্বাচন চায় না জামাত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাব তুলে দেওয়ার সময় এই মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারওয়ার।
প্রস্তাবে সংবিধানের মূলনীতিতে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা তুলে ধরেন তারা। সংস্কার ও নির্বাচনের ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলেও জানায় দলটি। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, সংস্কার নিয়ে কোনো চাপ নেই, রাজনৈতিক দলগুলো আন্তরিক। সোহেল সামির রিপোর্ট। বৃহস্পতিবার সকালে সংস্কার প্রস্তাবের খসড়া জমা দিতে জাতীয় সংসদ ভবনে আসেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে তা গ্রহণ করেন অধ্যাপক আলী রিয়াজ, ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। দেশে একটি সংবিধান থাকায় গণপরিষদ নির্বাচন প্রয়োজন নেই বলে জানায় জামাত। আপনারা কি জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন করতে চান? না, আমরা সেভাবে বলিনি। গণপরিষদটা প্রয়োজন হয় একটা দেশে, একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে। ঐকমত্য কমিশনে সংবিধানের মূলনীতিতে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস যুক্ত করার প্রস্তাব করেছে দলটি। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থারও প্রস্তাব দিয়েছে তারা। মূল্যের উপরে আমরা তো আল্লাহ তাআলার উপরে অবিচল ঈমান এবং আস্থা, এটাকে আমরা রাখার ব্যাপারে কথা বলেছি। গণতন্ত্র, তারপরে অন্যান্য বিষয়গুলোর উপরে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এসব প্রসঙ্গগুলো আমরা বহাল রেখেছি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আইডিয়া এসছে, সেখানে আমরা আমাদের মতামত দিয়েছি। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। এদিকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলো সংস্কারের ব্যাপারে আন্তরিক, শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো যাবে বলে আশা কমিশনের। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান। তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না, তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। দু একদিনের মধ্যে বিএনপি এবং ঈদের পরে এনসিপি কমিশনে তাদের প্রস্তাব জমা দিতে পারে বলেও আভাস দেন তিনি। আমি এই মুহূর্তে কোনো চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না আর কি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া 164টি সংস্কার প্রস্তাবের মধ্যে 120টিতে একমত, 42টিতে দ্বিমত ও 2টি প্রস্তাবে আংশিক একমত হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে লিখিত আকারে প্রস্তাবনা তুলে দেন দলটির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। এ সময় তিনি তাদের প্রস্তাবের গোপনীয়তা রক্ষারও তাগিদ দেন। এর আগে সংবিধান, দুর্নীতি দমন, বিচার বিভাগ, জনপ্রশাসন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে রাজনৈতিক দলগুলোকে 164টি সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব দেওয়া হয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে। সংলাপের সব কাগজগুলি সংগ্রহ করা উচিত ছিল। সংগ্রহ করলেই ওখান থেকে একটা সামারি তৈরি করা, ইট উড হ্যাভ বিন ভেরি ইজি। গেট দিয়ে ঢোকার সময় প্রত্যেকটা ব্যক্তিকে তার আইডি কার্ড দেখে ঢুকতে হবে। এনিবডি হু ডাজ নট পজেস আইডি কার্ড, হি ইজ নট অ্যালাউড টু এন্টার, অ্যান্ড দ্যাট টু হি শুড বি এ ভোটার অফ দ্যাট সেন্টার। তবে আপনাকে আরেকটা অনুরোধ করব, আমাদের কাগজগুলি যেন আপনার অফিস থেকে অন্য পার্টিকে দেওয়া না হয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন আমির খসরু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত। সংস্কার সহ যে কোনো বিষয়ে ইইউ বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে বলে জানান মিলার। আর রোববার ঐকমত্য কমিশনে বিএনপি সংস্কার প্রস্তাবনা জমা দেবে বলে এ সময় জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি। সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহক হচ্ছে নির্বাচন, এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেটাই তো আমাদের প্রত্যাশা ছিল। সেটা সেই প্রত্যাশা পূরণে যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে। গুরুতর অসদাচরণের অভিযোগে হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সংবিধানের 96(6) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করেন। এদিকে ছুটিতে থাকা 12 বিচারপতির বাকি 4 জনের বিষয়ে অনুসন্ধান চলমান রেখেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে গেল বছর ২০ অক্টোবর শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখেন প্রধান বিচারপতি। এরপর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে যে কয়জন বিচারপতির বিরুদ্ধে অনুসন্ধানের নামে তার মধ্যে ছিলেন খিজির হায়াত। বৃহস্পতিবার সকালে জানা যায় গুরুতর অসদাচরণের অভিযোগের প্রমাণ মিলেছিল বিচারপতি খিজির হায়াতের বিরুদ্ধে। তাই সংবিধানের ৯৬-এর ৬ অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মতামতের ভিত্তিতে অপসারণ করা হয় খিজির হায়াতকে। তার বিরুদ্ধে কি অভিযোগ পেয়েছে, তদন্ত হয়েছে এবং সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানে, যার বিরুদ্ধে অভিযোগ তিনি জানেন, আর মোহাম্মদ রাষ্ট্রপতি জানেন। সে অনুযায়ী সংবিধান অনুযায়ী যাদের অপসারিত করা হয়েছে। যারা বিতর্কিত বিচারপতি, যারা দলীয় দৃষ্টিভঙ্গিতে বিচার কার্য পরিচালনা করেছিলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে তাদের থেকে অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে আওয়ামী লীগ সরকারের আমলের বিতর্কিত হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও নিম্ন আদালতের বিচারকদের নিয়ে দেখা যায়নি কোনো পদক্ষেপ। বার সভাপতির আহ্বান তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে। কে না জানে বিরোধী রাজনৈতিক দলকে নেতাদেরকে শাস্তি দেওয়ার জন্য রাত্রে ৮টা, ৯টা, 10টা পর্যন্ত মোমবাতি জ্বালে, কারেন্ট নাই, মোমবাতি জ্বালে বিচার করছে। তারা কোথায়? এখন তারা বল অভিজ্ঞতা আছে, তো ট্রান্সফার করছে। ১২ বিচারপতির মধ্যে বাকি থাকা আরও ৪ জনের বিরুদ্ধে অনিয়মের অনুসন্ধান চলমান রেখেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের সংখ্যালঘুদের ওপরে সহিংসতার নিন্দা জানায় ওয়াশিংটন। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতে যে পদক্ষেপ নিয়েছে সেটিকে স্বাগত জানান ট্যামি ব্রুস। বলেন, প্রত্যাশা থাকবে নিরাপত্তা ও স্থিতিশীলতার এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। We condemn any instances of violence or intolerance directed toward members of minority communities in any country and have welcomed measures taken by Bangladesh's interim government. সম্পদ আপনার, সিদ্ধান্ত ল্যান্ড মাফিয়াদের। ফসলি জমির উপরে যখন ইচ্ছে ভরাট করবে বালু, কখনো আবার শুধু সাইনবোর্ড লাগিয়েই যখন ইচ্ছে খাবে গিলে। এসব মাফিয়াদের কাগুজে নাম হাউজিং কোম্পানি। হীরক রাজার দেশের মতো এমন খেয়ালি কর্ম হচ্ছে রাজধানীর উপকণ্ঠ রূপগঞ্জে। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় ল্যান্ড মাফিয়াদের দখলদারিত্ব তুলে এনেছেন আলী আহমেদ, সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম। পাখির চোখে দেখুন, যতদূর ইচ্ছে উড়ুন, কিন্তু এই ধুধু প্রান্তর শেষ হবে না। নদীর চরে জন্মানো আগাছায় ভরে গেছে পুরো প্রান্তর, কিন্তু এটি কোনো চর নয়। একটু খেয়াল করলে দেখা যাবে পুরো ভূমি বালুতে আচ্ছন্ন। একসময়ের ফসলি ভূমি বালু ফেলে দখল করেছে রিমঝিম হাউজিং কোম্পানি। আমার জমি আছিল, আমার জমি বেদখল করে বেচে লাইছে, পরে বালু ভরাট করে লাইছে। মাছ বাচ্চা বাঙালি আমরা সবাই সুখী ছিলাম, এখন মনে করে আমাদের সব ধ্বংস করে দিচ্ছে। এই আর এখানে খেত আমার থুরমো ধানের লগে বই লাইছে, একটা টিয়া জরিমানা দিছে না। এভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আরো অনেক হাউজিং কোম্পানি গ্রাস করেছে সাধারণ মানুষের জমি। 3 জনের থেকে কিনলে 9 জন একটা বসছে, বালু চলু ফালাই আমাকে খালি চাপাইতেছে আমার তুইলা দাওনের লেগা। রূপগঞ্জের ল্যান্ড মাফিয়াদের গল্পের ভাঁজে ভাঁজে অনিয়ম, বালু ভরাট করা ছাড়াও ভূমি দখলের আরো পদ্ধতি জানা আছে তাদের। তার মধ্যে একটি সাইনবোর্ড পদ্ধতি। কিনা না মানে এমনি সাইনবোর্ড লাগায় এমনি পূর্বাঞ্চল লেগা এসএম টাউন ওরা ভাড়া দেয়, কিন্তু জায়গা কিনে নেই। একটা জায়গার মধ্যে 2-3টা সাইনবোর্ড দিয়ে দিচ্ছে, ওইগুলো রাইতে দেয়, রাইতে ফলায়। ল্যান্ড মাফিয়াদের থাবায় ফসলি জমি নষ্ট হয়েছে জীবনধারা ও প্রকৃতি। 2 শতক 3 শতক কিনছে, ওরা ঢালা বালু ফেলতেছে। একটা সরকারি রাস্তা আছে, এরা পানি খায়, আমরা হেন্দা গেট গুট বন্ধ করেছে, আর আমরা যাইতে পারি না। এই দখলদাররা ক্ষমতাসীন রাজনীতির ছায়া পান টাকার বিনিময়ে। তারা কাজ করেন মাফিয়াদের লাঠিয়াল হিসেবে। আমি লেগে নেতারা তো আমরা বাহাদুরি দায়া শেষ করে লেগেছে, বিভিন্ন নেতার জোরে বালু ফেলাইছে। কিন্তু প্রশাসনের ভূমিকা কি? বেআইনি ভাবে তারা বালি ভরাট করেছে, এরকম অভিযোগ আমরা প্রায়শই পেয়ে থাকি।
তো এটা আসলে একেবারেই বেআইনি এবং এটা আইনগতভাবে এটার কোনো বৈধতা নেই। তাদের সাথে পলিটিশিয়ান রয়েছে এবং আরও দুঃখের বিষয় অনেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাও কিন্তু প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই হাউজিং কোম্পানিগুলোর সাথে জড়িত রয়েছে। এদের বিষয়ে কেউ প্রতিবাদ করতেও সাহস পান না। প্রতিবাদ করতে গেলেই শিকার হতে হয় হামলা মামলার। ওরা পিস্তল নিয়ে আইতো, লাইটাল আছে, আমরা গরিব মানুষ কি করব? আমরা বাধা দেওয়ার কারণে কোম্পানি আমাদের নামে মিথ্যা মামলা দেয়। আর সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে কোম্পানিগুলোর লাঠিয়ালরা দেখান দাপট। এখানে আমাদের টাকা দিয়ে আমরা জমি কিনছি। আবার কেউ ম্যানেজের চেষ্টায় দেন টাকার অফার। একটু কাইন্ডলি জাস্ট প্লিজ। আলী আহমেদ, 21 টেলিভিশন। আমারে আপনার কি মনে হয়েছে? আর এই নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9:30 21 চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল। এরই সাথে সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। এবার ঈদের ছুটি টানা 9 দিন ভিড় এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়ছেন অনেকে। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন থাকছে সরকারি ছুটি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জানিয়েছি যে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। ঈদে ভিড় আর টিকিট পাওয়ার ঝামেলা এড়াতে আগেভাগেই পরিবার পরিজন নিয়ে রাজধানী ছাড়ছেন অনেকেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ উদ্যোগ। অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় স্টেশনে নেই বাড়তি ভিড়। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও আগেভাগে ট্রেনে রাজধানী ছাড়তে শুরু করেছে অনেকেই। শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় অন্যবারের মতো স্টেশনে দেখা যাচ্ছে না টিকিটের জন্য দীর্ঘ লাইন। যাত্রীরা বলছেন অতিরিক্ত ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে আগেভাগে রাজধানী ছাড়ছেন তারা। টিকিট দেখা যায় শেষের দিকে টিকিট অ্যাভেলেবেল থাকে না বা অনেক ক্রাউড একটা সিচুয়েশন আসে, তো এই জিনিসটা এড়ানোর জন্য আমরা আগে যাইতেছি। ঈদের আগে তো অনেক ভিড় হয়ে যায়, অনেক রাস্তায় জ্যামও থাকে, ট্রেন মিস হয়ে যায়, ট্রেনের মধ্যে ওভারলোড হয়ে যায়, তো এই ঝামেলাগুলোর জন্য আসলে আগে যাওয়া। ঈদের কয়েকদিন আগে অনেক জ্যাম, অনেক মানুষ হয়, একসঙ্গে যায়, অনেক চাপাচাপি হয়, সেই জন্য আর একটু আগে গেলে সুবিধা হয়। রেল কর্তৃপক্ষ বলছেন ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় 36,000 টিকিট অনলাইনে ছাড়া হচ্ছে। এবারের ঈদ যাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেন সহ 43 জোড়া আন্তনগর ও 35 জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। কয়েকটা স্তরে স্ট্রাইকিংয়ের ব্যবস্থা রাখছি। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আমাদের আরএনবি, জিআরপি, এপিবিএন আসবে এবং র্যাব এবং সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী ওনারা থাকবেন। প্রত্যেকটা রুটে আন্তনগর ট্রেন বৃদ্ধি পেয়েছে। আন্তনগর ট্রেন বৃদ্ধি পাওয়ার পরবর্তীতে যাত্রী সাধারণের চাহিদা অনুযায়ী বিশেষ ট্রেনগুলো দেওয়া হয়েছে। অনলাইনে টিকিট কালোবাজারির সম্ভাবনা নেই, তবে অন্যের আইডি কার্ড দিয়ে টিকিট কেটে ভ্রমণ করলে অবৈধ যাত্রী হিসেবে বিবেচিত হবে বলেও জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদযাত্রায় যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে বিরামহীন কাজ। চাকা ও সিট মেরামত, বগি সংস্কার আর রং তুলির আঁচড়ে ঝকঝকে করে তোলা হচ্ছে পুরাতন কোচগুলোকে। নীলফামারীর প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদে যাত্রী পরিবহনে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অতিরিক্ত কোচ মেরামতে দম ফেলার ফুসরত নেই শ্রমিকদের। চলছে চাকা মেরামত, পুরাতন কোচগুলিতে দেয়া হচ্ছে রং, আর ওয়েল্ডিং এর খোঁচায় চলছে বডি সংস্কার। যে পরিমাণ শ্রমিক লাগে তার চেয়ে কম শ্রমিক নিয়ে এখানে কাজ করতে হয়। আমরা কাজ করতেছি শুধু আমাদের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। ঈদে ঘরমুখ মানুষ স্বাচ্ছন্দ্যে যাত্রা তাদের শুভ হোক, সেই সুবাদে আমরা আমাদের কর্মঘণ্টা এখানে পর্যাপ্ত পরিমাণে বাড়িয়েছি। জনগণের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে পারি, যাতে সবাই সুবিধাভাবে ঘরমুখী মানুষ ঘরে ফিরতে পারে, এটাই আমাদের কাজ। ঈদ যাত্রায় ট্রেন ভোগান্তি দূর ও নিরাপদ করতেই কর্তৃপক্ষের আয়োজন। কর্মঘণ্টাকে ব্যবহার করে ওভারটাইম করে, এমনকি শুক্রবারের মতো দিনগুলোকেও কাজে লাগিয়ে বা কাজ করে আমাদের
কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপদে এবং নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানাও নেপথ্যে কাজ করে থাকে। ঈদে বিশেষ ট্রেনও চালু করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই কোচগুলো আগামী ঈদে রেল বহরে যুক্ত হবে এবং আমাদের আন্তনগর ট্রেনেই 27খানা অতিরিক্ত সংযোজিত হয়ে চলাচল করবে। ঈদ যাত্রায় এবার 120টি অতিরিক্ত কোচ যুক্ত হবে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পরবর্তী জাতীয় নির্বাচনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা নির্বাচনী ইশতেহারে না থাকলে তা সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়া জাতীয় এসডিজি রিপোর্ট 2025 প্রকাশ অনুষ্ঠানে আলোচকরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময়ে দেশের কিছু অবকাঠামোগত উন্নয়ন হলেও নিম্নবিত্ত ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেনি। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর চিনমতির সম্মেলন কেন্দ্রে জাতীয় এসডিজি রিপোর্ট 2025 পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যাশার অন্তর্ভুক্তি শিরোনামে আলোচনার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। সুতরাং আমি মনে করি যে সেই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত। যোগ দেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, ইউএনডিপি ও সরকারের ঊর্ধ্বতনরা। পিছিয়ে পড়া আছে। আমরা 2017 সালে উদ্বোধনী অনুষ্ঠানের পর নারী ও শিশু এবং পরিবেশ বিষয়ে 2টি সেশনের আয়োজন করা হয়। আমাদের যে 3 ক্যাটাগরির আমরা ভালনারেবল কমিউনিটির কথা বলেছি। পরে বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। You are left behind and need to be brought out of that, but on a simple scale, how many rights you are able to access. Our commitment to the principle of leaving no one behind is more than a promise. It's an actionable pledge to focus development efforts on the most vulnerable. Development partners must join forces to protect the most vulnerable, empower them to have their voices heard and priorities their needs. বিগত সময় মানুষকে নিছক উন্নয়নের গল্প শোনানো হয়েছে, মানুষ আর তা শুনতে চায় না বলে মনে করেন সিপিডি সম্মানীয় ফেলো। নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে যদি প্রতিটি ক্ষেত্রে শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, জনসেবা হোক, পরিবহন হোক, আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে, তাহলে ওই নির্বাচনী ইশতেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। জনগণের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে এ সময় জানান প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কোঅর্ডিনেটর। Bangladesh's commitment to the SDG remains strong. However, true progress will only be achieved when development offers genuinely reflect the lived realities of all citizens. অবহেলিত জনগোষ্ঠীর জন্য সরকার নীতিমালায় কার্যকর প্রতিফলন থাকবে বলেও জানান সরকারের এই উন্নয়ন কর্মকর্তা। Interim government has taken the মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহত 8,000 ব্যক্তিকে সহায়তা দিতে 20 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। প্রকল্পটি পরিচালনা করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। দ্য পাথওয়েজ টু হিলিং শিরোনামের এই প্রকল্পে আহতদের সামাজিক ও আর্থিক স্থিতিশীলতা আনতে অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। গেল বছর জুলাই আগস্টে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে অংশ নেয় লাখ লাখ ছাত্র জনতা। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অনুসারে অভ্যুত্থানে নিহত হয় 1400 মানুষ, আহত 12,000-এর অধিক। এবার গণ অভ্যুত্থানে আহতদের সহায়তায় 20 লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ। প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অর্থায়ন করছে ইইউ। প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহায়তা করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 2026 সালের অগাস্টের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। জুলাই আগস্টের সহিংসতায় যারা আহত হয়েছেন তাদের শারীরিক, মানসিক উন্নতি ও সুস্থতার জন্য এ প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সামাজিক সংহতি জোরদার ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এ অর্থ খরচ করা হবে। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন যতদিন এ প্রয়োজনীয়তা অনুভব করবে ততদিন এটা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া উপার্জন খাতেও বৈচিত্র্য আনতে সহায়তা করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস জানিয়েছে, সরকার ও অন্যান্য অংশীজনের সহায়তায় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও এটি অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। নাইম আহমেদ, 21 টেলিভিশন।
খুলনায় বেশ কয়েকটি ব্যাংকের শাখা থেকে টাকা না পেয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, ব্যাংক হিসাবে জমা থাকার পরও টাকা তুলতে গিয়ে তাদের ঘুরতে হচ্ছে। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যে ডেস্ক রিপোর্ট। সকালে ব্যাংক খুললে টাকা তুলতে যান গ্রাহকরা, তবে টাকা নেই জানিয়ে ফেরত দেওয়া হয় চেক। এ নিয়ে পদ্মা ব্যাংকের খুলনার প্রধান কার্যালয়ে ঘেরাও করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। আমাদের সাথে দুর্ব্যবহার করতেছে। আপনারা এই ব্যাপারটা অবশ্যই দেখবেন, যাতে আমরা আমাদের যে প্রয়োজনীয় অর্থ আমরা ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে পারি। অন্যান্য ব্যাংকেও জমানো অর্থ না পেয়ে হতাশ গ্রাহকরা। বিভিন্ন প্রতিষ্ঠানের বেতনের টাকাও পাচ্ছেন না কর্মীরা। ব্যাংকের এসে ঘুরে ঘুরে কোনো টাকা না পেয়ে ফেরত যাচ্ছি আমরা। আসলে শুধু আজ না কাল, কাল না পরশু আমাদের টাকা নাই, দিচ্ছে না, এ ধরনের করে প্রতিদিন গ্রাহকদেরকে তারা হয়রানি করছে। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ব্যাংক কর্মকর্তারা। আমার বিষয়টা তো শুনতে হবে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে 25 লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও শেষ রক্ষা হয়নি। 25 দিন পর অপহরণকারীর বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করা হয় কলেজ ছাত্রের অর্ধগলিত মরদেহ। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অপহরণকারীর বাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেয়। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বজনদের কান্নায় ভারী পীরগঞ্জ উপজেলার চাপাপাড়া এলাকা। অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র মিলন হোসেনকে অপহরণ করে একটি চক্র। 23 ফেব্রুয়ারি রাতে ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে কথিত প্রেমিকার সাথে প্রথমবারের মতো দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। এরপর মুঠোফোনে স্বজনদের কাছে একের পর এক মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আপনার ছেলের সাথে কথা বললেই কিন্তু লোকেশন চলে যাবে সব জায়গাতেই, আপনারা গেলেন না, আপনাদের লোক যাবে। তখন তো ওখানে আমাদেরকে বলে দিছে যে বলছে যে তো হচ্ছে না, দিচ্ছে না কোনো কিছু, তাহলে যেটা করণীয় ওর জন্য তো আমরা ফাঁসবো না। বিশেষ কৌশলে চলন্ত ট্রেন থেকে টাকা ফেলতে বলে তারা। রোববার রাতে কথা মতো 25 লাখ টাকা অপহরণকারীদের বুঝিয়ে দেন মিলনের বাবা। দরজা থেকে ব্যাগটা নিয়ে হাতে ধরে থাকেন। মিলন ফিরে না আসায় 24 ফেব্রুয়ারি তার বাবার করা সাধারণ ডায়েরির সূত্র ধরে সেজান আলী ও মুরাদকে গ্রেফতার করে পুলিশ। তাদের জবানবন্দি অনুযায়ী সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে মিলনের মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে আমাদের অপহৃত মিলন তাকে তারা হত্যা করে আমাদের 1 নম্বর আসামি যে আছেন সিজান, তার বাড়ির পিছনে অব্যবহৃত যে টয়লেটের সেপটিক ট্যাঙ্কি ছিল তার মাঝে তাকে পুঁতে রাখে। মরদেহ উদ্ধারের পর বিক্ষুব্ধ এলাকাবাসী সেজানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এখানে কিডন্যাপ হয়েছিল, এখন ছেলেও পাইনি, টাকাও লিখছে। 25 লক্ষ টাকা মুক্তি দাবি করছিল, আমরা সেই 25 লক্ষ টাকা দিয়েও আমরা আমাদের ভাতিজাকে ফেরত পাইলাম না। পরে অপরাধীদের বিচার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষুব্ধরা। জেলা প্রশাসক অপরাধীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা দেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। চার দশক পরও তৈরি পোশাক শিল্পকে কেন কর রেয়াত সুবিধা দিতে হবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন এনবিআর চেয়ারম্যান। বৃহস্পতিবার প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও খাতের জন্য কর রেয়াত সুবিধা সমাজে অসমতা তৈরি করে। যে উদ্দেশ্যে নতুন ভ্যাট আইন করা হয়েছিল তাও ব্যর্থ করে দিয়েছে একক খাতের এক ভ্যাট হার। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব ক্ষেত্রে অভিন্ন ভ্যাট হারে ফিরে যেতে হবে বলেও এ সময় মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। পাইকারিতে যে শাড়ি কিনতে পাওয়া যায় মাত্র 1600 থেকে 1700 টাকায়, সেই একই শাড়ি শীতাতপ নিয়ন্ত্রিত দোকানগুলোতে বিক্রি হয় ইচ্ছে মতো বাড়তি দামে। পাইকারি দোকানিরা বলছেন তাদের খরচ কম, তাই দাম বেশি নেওয়ার সুযোগ নেই। ঈদ সামনে রেখে ক্রেতারাও খুশি, কারণ কম দামে পছন্দের শাড়ি কিনতে পারছেন তারা।
বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। রাজধানীর পীর ইয়ামেনী মার্কেটের পাইকারি শাড়ির দোকান। কম দামে যেখানে পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যায় বিভিন্ন ধরন ও মানের শাড়ি। এই শাড়ি পাইকারি রেটে বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা, কিন্তু যখনই কোনো বড় ভালো শপিং মলে উঠছে তখন দাম হাঁকা হচ্ছে ইচ্ছে মতো, এমন অভিযোগ অহরহ। সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে বলবো যেন এত বৈষম্য না হয়। জায়গা ভেদে হয়তো পার্সেন্টেজে কিছু পরিমাণ হতে পারে, কিন্তু আকাশ পাতাল হলে তো আসলে হয় না। পাইকারি দোকানের বিক্রেতারা বলছেন তাদের পণ্য আনা নেয়া থেকে শুরু করে দোকান ভাড়া, কর্মচারী বেতন কম, তাই দামও সাধ্যের মধ্যে। বড় দোকানে গেলে দেখা গেলে যে তাদের খরচ একটু বেশি, দেখা গেলে স্টাফ চার্জ বেশি, তো অবশ্যই একটু বেশি যাবে। দোকানের ভাড়া, ইলেকট্রিক ভাড়া সবই কম, আর আমরা সবাই নিজেরাই খাটি, এই জন্য আমরা একটু চিপে ছাড়ি। ওভার প্রাইসে অবশ্যই বিক্রি হচ্ছে, তাদের কস্টিং বেশি পড়ে। আমাদের যে মালটা 360 টাকা, ওই মালটা অনায়াসে তারা 650 টাকা বিক্রি করতে হবে। জায়গা বিশেষে দাম কম বেশি হয় উল্লেখ করে ক্রেতারা বলছেন সকল জায়গায় দামে সহনীয়তা রাখা উচিত। যারা শপিং মহলে যায় তারা কিন্তু এই বাজারে ঢুকবে না, যারা এই বাজারে আসে তারা কিন্তু শপিং মহলে যাবে না, এই জন্য ঠিক আছে। যে শাড়ির দাম দেখা গেছে 500 টাকা আছে, এটা অন্য কোথাও দেখা যাচ্ছে এটার দাম 1500 2000 করে লিখে রাখে। আমি জামদানি কিনেছি, বড় শপে নিলে ওরা কম না হইলো 2200 থেকে 2500 বলতো। একই জিনিস জায়গা ভেদে অতিরিক্ত দাম নেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন কেবল সঠিক বাজার তদারকি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়োগে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা। কালো টাকা সাদা করতেই প্রতি গ্রুপ চেয়ারম্যানের রেমিটেন্স নাটক, খতিয়ে দেখার তাগিদ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ, বিয়ের প্রলোভনে ধর্ষণে সর্বোচ্চ সাজা 7 বছর। গণপরিষদ নির্বাচন চায় না জামাত, ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের সংলাপ শুরু। সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র, প্রচেষ্টা অব্যাহত থাকার আশা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।